বলো তোমাকে কি হয়েছিল তোমার? আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার পায়ে অসুস্থ ছিল, ব্যথা ছিল। তারপরে জানি ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেছে। আমার আব্বু পরে ডাক্তারের রোগ ধরতে পারে নাই, হাসপাতালে রয়েছি 4-5 দিন। তারপরে ডাক্তারটা বলতেছে যে না, এটা আমাদের রোগ ধরা সম্ভব না, আপনি ঢাকা পিজি হাসপাতালে যান। পরে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে রোগ ধরা পড়ছে যে ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি এটা 2 পা কাটা ছাড়া সম্ভব না। পরে ঢাকা আমাদের বাড়ি থেকে অনেক দূর হয়ে যায়, আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তাই আমার বাবা মা ময়মনসিংহ যোগাযোগ করছে যে কি ময়মনসিংহ পা কাটা যাইব নাকি। পরে ময়মনসিংহ মেডিকেলে যোগাযোগ করার পরে ডাক্তার বলছে হ্যাঁ কাটা যাইবে। পরে আমার ঢাকা ময়মনসিংহ মেডিকেল পা কাটছি। আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তৃতীয় শ্রেণীতে উঠবো বলে পরে পা কাটতে, পরে আমি ফাইনাল পরীক্ষা দিয়ে পরে তৃতীয় শ্রেণীতে উঠছি। আমার বাবা মামার জিজ্ঞাসা করছে তুমি কি আরও লেখাপড়া করবো? আমি বলছি হ্যাঁ আব্বু, আমার লেখাপড়া আরও করব। পরে আমার আব্বাও কষ্ট করে, আমার আম্মাও কষ্ট করে লয়ে গেছে। আচ্ছা, তুমি এসএসসি পাস করছো কোথায় থেকে, কত পাইছো পয়েন্ট, এটা আমাকে বলো। আমি এসএসসি পাস উচ্চকিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে 3.22 পাইছি। মানে কোনো প্রাইভেট কোচিং পড়ছি না, তো খালি বাড়িতে বসে পড়ছি। পরে বাড়ির থেকে গিয়ে পরীক্ষা দিছি। পরে আমি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে অনার্সে প্রথম বছর ভর্তি হয়েছি। আমার বিভাগ হয়েছে ব্যবস্থাপনা বিভাগ, ম্যানেজ। সবাই যখন স্কুলে হাঁটিয়ে হেঁটে যায় তখন আমার কষ্ট হইতে, আল্লাহ তালা যদি আমার 2টা পা রাখতো তাহলে তো আমি স্কুলে হাঁটিয়ে যাইতে পারতাম। আল্লাহ তালা আমাকে দিয়েই নেই, 2টা পা দিয়েও নিয়ে গেছে। আল্লাহ তালা আমাকে অনেক কষ্ট করে করছে, আমার মা অনেক কষ্ট করে লেগে যায়। মানে যদি পা থাকতো তো আমি খেলাধুলাও করতে পারতাম, স্কুলেও যাইতে পারতাম, আমাকে আর অনেক কাজও করতে পারতাম। আমার বাবা মা যখন আমাকে স্কুলে কলেজে নিয়ে, স্কুল মিটে তো পার হয়ে গেছে, কলেজের মিটেও পার হয়ে গেছে, আমি অনার্সে 15তম বছর চলতেছে। তখন আমার বাবা মা আমাকে কষ্ট করে নিয়ে যায়, সহপাঠীরা পাড়া প্রতিবেশীরা সবাই হাঁটিয়ে হেঁটে স্কুলে যায়। আমার কষ্ট লাগে যে কি আল্লাহ তালা আমাকে কেন হাঁটিয়ে স্কুলে পারেন। আমার মা বাবার কোলে করে নিতে হয়, আমার মা আমাকে কোলে করে নিয়ে আসা যাওয়া করে। আমাকে অনেক কষ্ট লাগে যে সবাই তো হাঁটিয়ে স্কুলে যায়, সাথে কেউ যাওয়া লাগে না, আমার সাথে গেলে সবাই যাওয়া লাগে স্কুলে যাইতে হলে, কলেজে। আমার প্রাইমারি ভোলা অসুখ হয়েছে, অসুখ হয়ে আনলে পরে বললে বা কোথায় অসুখটার কিছু তৃতীয় আছে তো পরীক্ষা দেম, পরীক্ষা তোমার অসুখ পরীক্ষা দেবা কিবা এত না আমি দাম বা আমি লয়ে গেছি প্রাইমারি স্কুলের মাস্টার কইছি, মাস্টার না লই আইতার লই হ্যাঁ পরীক্ষা দিব। আল্লাহ দিলা পরীক্ষা হ্যাঁ রেজাল্ট ভালো হয়েছে। তারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে লয়ে গেলাম, কুলরিয়া সাইকেলটা লয়ে গেছি আমি, লইয়া তারা লইয়া স্কুলে লয়ে যায় মাস্টার আদর করে তো না পড়া হয়নি। তার সুখ আল্লাহ তো আমি পয়সা করি বহুত ফালছি, যাওয়ালা আমি পয়সা করি ফালছি 3.5 লক্ষ টাকা ফালছি। আমি জমি টমি বেচা আমি সরে যাবার বিয়ে লিখা বুক পেটে লাই করতে না আল্লাহ কেলে এই দোষ আল্লাহ করছে। তার ভবিষ্যৎ আল্লাহ দুনিয়া ওরে দেখলে আমি লাভরা করে, আমি হঠাৎ না থাকলে মেয়েটা কি ভাইব এলে আমি লাভরা করে দেখুন না মায়া তুমি লাভরা করো, আল্লাহ তোমার তফিক দেয়। আমি একটা আমি করে তো যাই, আমার তো কেন করার না, আল্লাহ ভবিষ্যৎ করে বা মেয়ে আমার বুঝে আব্বা আমি লাভরা করি তুমি দয়া হরো তুমি, আমি ইনশাল্লাহ মা আমি করাইম লাভরা তুমি যেমন তো ভাবে আমি করাম চলে তুমি চলো আমি করাইম। লেখাপড়া করছি প্রাইমারি স্কুলেতে, দ্বিতীয় শ্রেণী যে সময় সেই সময় পাও কাটা গেছি, অসুস্থ হয়ে গিয়া পরে কুলো করে নিয়ে গেছি, কুলো করে নিয়ে আসছি সকাল 10টায় নিয়ে গেছি, 3টার দিকে নিয়ে আসছি কুলো করে। হাই স্কুলে তার বাবা লয়ে গেছে সকাল 10টার দিকে, 4টার দিকে নিয়ে আসছি, কুলো করে নিয়ে গেছে, নিয়ে আসছি। কলেজে তার বাপে লয়ে গেছে, গিয়ে হাইলে পরে নিয়ে গেছে 10টার দিকে, 4টার দিকে নিয়ে আসছি, কুলো করে নিয়ে গেছে, কুলো করে নিয়ে আসছে বাড়িতে। ছোটটাকে লেখাপড়া করছে, অনার্স পরে তার কষ্ট করে লেখাপড়া করছে, ওখান একটা চাকরি চাই, তার সুখ সুবিধা চাই। আর ঘুরে 5 বোঝা করে হইলে গাড়ি তুলে আনে, ছোটবেলা থেকে ওখানে তো কষ্টের দিকেই তো আছে, মানে এই জন্য আর তো কষ্ট কি তার মা একবার স্কুলে লইয়া যায় আর একবার স্কুল থেকে লই আইয়ে ধর আনিগুনি করে আনে ফিরি দেয়, এই করতে সেই ঘরে যায়, এটা কষ্ট না? দেখতে তো তার খুব কষ্টই লাগে।
তার লগে দি হেবা আনিকুনি হরে, হ্যাঁ হেবা আনিকুনি হরে, তার তো কষ্ট লাগে অতদিনে তো তার একবারে একটা লইলে অন্ত তার নসিবটা মন্দ হয়ে আছে, আল্লাহ তার এরকম করছে করতে তার মাইল স্কুলে লইয়া যায়, স্কুলতে লই আই মেয়ে এরকম হয়েছে, মেয়ে তো কষ্টই করতেছে, এটা জন্ম না, পরে হয়েছে এরকম হয়েছে, এটা কষ্ট না, এটা মেয়েরে লইয়া গিয়েছে, এবার লইয়া লগের লইয়া আইছে, আমরা দেখছি, আমাদের একানই বাড়ি সবাই হেমগে হেমগে আর কি। ব্যবস্থাপনার টিচার হিসেবে সোনিয়া আমাদের কলেজে ভর্তি হয়েছে বা 2022-23 শিক্ষাবর্ষে। সে অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে আমরা আগেও জেনেছি। তারপরে যখন আমরা নিয়মিত ক্লাস করালাম তখন তার উপস্থিতি এবং তার ইন্টেলেকচুয়াল দেখে আমরা খুবই করছি, আমরা খুবই আর কি খুশি হয়েছি। বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছি, বিভিন্ন গাইড বই, নোট বই তাকে দেওয়ার চেষ্টা করেছি। এবং তার বাড়ি কলেজ থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে অবস্থিত। এরপরেও সে একটা দিন কলেজ কামাই করে নিয়ে তার মাকে নিয়ে প্রতিদিন আসছে, তার মা তাকে কুলে করে নিয়ে প্রতিদিন আসছে। এই মেয়েটার প্রতি সকলের কাছে আমরা দোয়া চাই। অত্যন্ত মানবিক, এবং এটা থেকে আমাদের যে যুব সমাজ যারা স্বাবলম্বী, লেখাপড়া করতে চায় না, করে না, তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে অনেকেই পড়তে পারে না, ইচ্ছা শক্তি কম, কিংবা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আটকে যায়, সেই থেকে ওই যে মেয়েটার থেকে প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে হেরে যাব বলতে কোনো কথা নাই, এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। এই মেয়েটা থেকে এই শিক্ষা নেওয়া উচিত। এবং এই মেয়েটার পাশে আমরা জনপ্রতিনিধি আছি, তারা না, আমরা তো থাকবই, পাশাপাশি সমাজের বিত্তশালী যারা আছে, এই সোনিয়াকে এবং সোনিয়ার মতো যারা আছে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। আর আমরা তো তার পাশে থাকবো ইনশাল্লাহ। সোনিয়া আমাদের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের স্নাতক সম্মান ব্যবস্থাপনা বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী। সে 22-23 শিক্ষাবর্ষে এই কলেজে ভর্তি হয়। আর পূর্বে সে তার বাড়ি এখান থেকে 15-16 কিলোমিটার দূরে রাজীবপুর ইউনিয়নে তার বাড়ি। এই মেয়েটির মানে তার যে অদম্য আগ্রহ এবং ইচ্ছা শক্তি, সে তার দুটি পা নেই, সে চলাফেরা করতে পারে না, এরপরেও তার যে পড়ার ইচ্ছা এবং নারী জাগরণের একটি প্রতীক হইতে পারে। সেই সুদূর রাজীবপুর থেকে মায়ের কুলে চড়ে অটো, রিক্সা এইভাবেই আমার কলেজে আসে এবং ভর্তি হয়। তাকে আমরা পেয়ে তার প্রতি আমাদের যে আগ্রহ, তার ইচ্ছা শক্তিকে যে সম্মান প্রদর্শন, সেটা আমার কলেজের পক্ষ থেকে আমি সবসময় দিয়ে থাকি। তাকে আমরা সবসময় উৎসাহিত করি এখানে পড়াশোনার জন্য, এবং তাকে আমরা বিভিন্ন অর্থনৈতিকভাবেও আমি সহায়তা করে থাকি। সে প্রতিবন্ধী ভাতা পায়, এরপরে আমি কলেজ থেকে তাকে ওই যে ফর্ম ফিল আপ, ভর্তির যে টাকাগুলি, এগুলি আমি তাকে দিয়ে থাকি। এবং আমরা গত এই যে 2023 সালের অ্যানুয়াল স্পোর্টস এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা, ওইখানে তাকে আমরা স্পেশালি উৎসাহিত করেছি, তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমনের হাত থেকে আমরা যে অর্থনৈতিকভাবে কলেজ থেকে সহযোগিতা করেছি। এবং আমরা তাকে সবসময় আমরা উৎসাহিত করে থাকি এবং বলি যে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবা, আমরা আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার সবগুলো আমরা দিয়ে থাকব। এবং এই মেয়েটি আসলে নারী জাগরণের প্রতীক। তার অদম্য আগ্রহ এবং ইচ্ছা এটি তার একটি দেশের নারী শিক্ষার একটি উদাহরণ হতে পারে। আমরা তাকে তো সে শেষ পর্যন্ত তার পড়াশোনা শেষ করতে পারে, এই জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সেটা আমরা দিব ইনশাল্লাহ। আমি প্রথমেই 2টা লাইন লিখেছি যে অদম্য সোনিয়া, হার না মানা সোনিয়া। আমার কাছে, আমি যখন মেয়েটাকে প্রথম দেখেছি আমার কাছে মনে হচ্ছে দেখেন 2টা পা নাই, তার তো থেমে যাওয়ারই কথা ছিল, কিন্তু
তা সত্ত্বেও তার মা যে সংগ্রাম করে তাকে নিয়ে স্কুল পেরিয়েছে, কলেজ পেরিয়েছে এবং এখন তাকে সে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছে। এটা কিন্তু আমাদের সমাজে থেমে যাওয়া বা হতাশ হয়ে ব্যর্থ হয়ে আমাদের যেসব ভাই বোনেরা তাদের পথ চলাকে অর্ধেক পথেই নিয়ে গিয়ে শেষ করে দেয়। আমি মনে করি তাদের জন্য সোনিয়া একটা মেসেজ, যে 2টা পা না থাকা সত্ত্বেও সে যেভাবে জীবন যুদ্ধে সামনে এগিয়ে চলছে, শত প্রতিকূলতাকে পার করে এগিয়ে চলছে, এটা আমাদের সমাজে হাজার হাজার তরুণ তরুণীর জন্য একটা মেসেজ যে ধাক্কা খেলেই বা ব্যর্থ হলেই বা হোঁচট খেলেই পড়ে যাওয়া না, পুনরায় দ্বিগুণ উদ্যমে ঘুরে দাঁড়ানো জীবনকে জয় করার জন্য। আমি সোনিয়াকে মূলত এইভাবেই দেখেছি। আজকে কথা বলতে এসেছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উজান চরনপাড়া গ্রামে 2 পাহারা সোনিয়া আক্তারের সাথে। অদম্য এই কিশোরী ছোটবেলা থেকেই 2টি পা হারিয়ে মায়ের কুলে চড়েই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন সে অনার্স 1ম বর্ষে লেখাপড়া করছে। আমরা তার সাথে কথা বলতে এসেছি, শুনেছি তার জীবনের গল্প। এই অদম্য এই কিশোরীর ইচ্ছা, সে সরকারের দপ্তরে সে সরকারি চাকরিজীবী হিসেবে তার জীবনের স্বপ্ন পূরণ করতে চায়। আমরা চাই অদম্য এই সোনিয়ার স্বপ্ন পূরণ হবে, এগিয়ে আসবে এই সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীলরা। এই প্রত্যাশায় আমাদের।